আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও অভিভাবক অভিভাবকবৃন্দ, আমি আজকে রাইট ফর্ম ভার্বসের দ্বিতীয় অংশটি নিয়ে হাজির হয়েছি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, এই করোনার এই বিপর্যয়ে নিরাপদে আছেন, সুস্থ আছেন। আর সরকারের নির্দেশনা অনুযায়ী মাস্ক পরা বাধ্যতামূলক, সেটা আপনার সন্তানকে উৎসাহিত করবেন, আপনি নিজেও করবেন এবং অপরজনকে দেখলে তাকে উৎসাহিত করবেন যাতে করে মাস্ক পরেই সবাই বাইরে চলাচল করি, এতে করে আমরা সবাই আশা করি নিরাপদ থাকতে পারব। তো আমি সুমন স্যার রাইট ফর্ম ভার্বসের দ্বিতীয় অংশ নিয়ে হাজির হয়েছি। এর আগে আমি 5টা নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম এবং 4টা টেন্স নিয়ে আলোচনা করেছি সংক্ষিপ্ত পরিসরে। আজকে আমি আরও 4টা টেন্স নিয়ে আলোচনা করবো প্রথমেই, এবং তারপরে আমি আরও 5টা রাইট ফর্ম ভার্বসের রুলস নিয়ে আলোচনা করব, আর এটা সবারই প্রয়োজন পড়ে। রাইট ফর্ম ভার্বসের আসল উদ্দেশ্য হচ্ছে ভার্বের যাতে আমরা সঠিকভাবে প্রয়োগ করি, কারণ ভার্বের সঠিক প্রয়োগ না করলে কিন্তু আমাদের অর্থগত একটা পার্থক্য তৈরি হয়। এই জন্য আমাদেরকে ভার্বের সঠিক প্রয়োগটা আমাদেরকে কিন্তু করতেই হবে। আমি এটাকে সংক্ষেপে RFB বলি, রাইট ফর্ম অফ ভার্বস। এটা দ্বিতীয় অংশটা আমরা আজকে আলোচনা শুরু করছি। প্রথমে আমাদের আলোচনার অংশ হচ্ছে টেন্সের স্ট্রাকচার, আর টেন্সের স্ট্রাকচারটা না জানলে কিন্তু কোনোভাবেও আমরা কিন্তু রাইট ফর্ম ভার্বসটা করতে পারবো না, কোনোভাবেও করতে পারবো না। টেন্সের স্ট্রাকচারটা আমাকে জানতেই হবে যে কোনোভাবে। আগে 12টা টেন্সের স্ট্রাকচার মুখস্থ করতে হবে। আপনার সন্তানকে আপনি বলবেন আগে 12টা টেন্সের স্ট্রাকচার মুখস্থ করতে। আর ছাত্রছাত্রীরা তোমরাও প্রথমে 12টা টেন্সের স্ট্রাকচার মুখস্থ করবে, এটা বেশি সময় লাগবে না, অল্প সময় লাগবে। আর এই ভিডিওটা বারবার করে তুমি যদি দেখো তাহলে খুব সহজে তুমি টেন্সের স্ট্রাকচারটা মুখস্থ করে ফেলতে পারবে, আমি আশা করি। তো আল্লাহর নাম নিয়ে শুরু করছি। টেন্সের আমি এর আগে প্রেজেন্ট টেন্সের 4টা ভাগ সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। প্রথমে পাস্ট ইনডিফিনিট টেন্স, সাধারণ অতীতকাল। সাধারণ অতীতকাল এটার গঠনটা খুব সহজ। সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, যদি থাকে, অবজেক্ট নাও থাকতে পারে। আর অতীতে আগে কোনো কাজ হয়ে গিয়েছিল, যেমন আমি আগে প্রথম অংশটি যে লেকচারটাই সেটা সম্পন্ন করেছিলাম, ঠিক সে তেমন অতীতে কোনো কাজ হয়েছিল বা হতে বুঝায়। আর বাংলা ক্রিয়া শেষে, বাংলায় যে কথা বলি আমরা, সেখানে যে কাজটা থাকে ক্রিয়া, সেই ক্রিয়া শেষে এই শব্দগুলো থাকবে, যেমন ল, লাম, লে, লেন, ত, তাম, তে, তেন, ছিল, ছিলাম, ছিলে, ছিলেন ইত্যাদি, এগুলো থাকবে বাংলায়। হ্যাঁ, আমি করছিলাম, হ্যাঁ আমি পড়ছিলাম, এমন সব কথাগুলো যেগুলো থাকবে সেগুলো হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তারপর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি এর আগে লেকচারটা একটু বড় হয়ে গিয়েছিল, এটা আমি একটু সংক্ষেপে করে দিচ্ছি। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে কি, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। এটাকে আমরা এই যে মূল ভার্বের সাথে যে আইএনজি, এটাকে আমরা অনেক সময় প্রেজেন্ট পার্টিসিপলও বলি। মূল ভার্বের সাথে আইএনজি থাকবে এবং অবজেক্ট থাকবে, অবজেক্ট নাও থাকতে পারে। আর অতীতে কোনো কাজ হচ্ছিল বা চলছিল, এটা বোঝায় কোনো কাজ অতীতে চলছিল। বাংলা ক্রিয়া শেষে তে ছিল, তে ছিলে, তে ছিলেন, তে ছিলাম, ছিল, ছিলে, ছিলেন, এগুলো থাকবে। এগুলো থাকলে আমরা বুঝবো এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তারপর পাস্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট টেন্সগুলোর মধ্যে কিন্তু পাস্ট টেন্স, কিন্তু এগুলো একটু অতীতে আমাদেরকে ভাবতে হবে, অতীতকে নিয়ে ভাবলেই চলবে। পাস্ট পারফেক্ট টেন্স, পুরা ঘটিত অতীতকাল। এটার স্ট্রাকচারটা হচ্ছে কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। ওই যে একটু আগে বলেছিলাম প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট যদি থাকে। অতীতে দুটি কাজে একটি আরেকটির আগে হয়েছিল বুঝাবে। দুইটা কাজ ঘটবে, যে কাজগুলোর মধ্যে একটা কাজ আরেকটা কাজের আগে ঘটবে, এমন বুঝাবে। তাছাড়া এখানে বিফোর এর পূর্বে এবং আফটার এর পরে হ্যাড যুক্ত বাক্যটি বসবে, আর হ্যাড যুক্ত বাক্যটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পূর্বে বা পরে, আগে বা পরে, এই কথাগুলো বাংলায় এগুলো কথাটা উল্লেখ থাকতে পারে, সবসময় থাকবে এমন নাও থাকতে পারে। তারপর পাস্ট
পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট যদি থাকে। আর সিন্স বা ফর শব্দগুলো উল্লেখ থাকতে পারে, নাও থাকতে পারে, থাকবে এমন না, নাও থাকতে পারে। অতীতে কোনো কাজ পূর্বে শুরু হয়ে কিছুক্ষণ পর পর্যন্ত চলছিল বোঝাবে। আর বাংলা ক্রিয়া শেষে তে ছিল, তে ছিলাম, তে ছিলে, তে ছিলেন, এইগুলো এরকম অতীতের সময়ের কথা উল্লেখ থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু আমাদেরকে গঠনগতভাবে এটা এভাবে তৈরি করতে হবে। তো এখন আমি গতদিন রাইট ফর্ম ভার্বসের 5টা টেন্স নিয়ে 4টা টেন্স নিয়ে আলোচনা করেছিলাম এবং 5টা রুলস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আরো 5টা রুলস নিয়ে আলোচনা করব। স্ক্রিনে দেখা যাচ্ছে যে এখানে তোমরা ছাত্রছাত্রীরা দেখো, স্ক্রিনে দেখা যাচ্ছে কি যে আমাদের ইউজুয়ালি, রেগুলারলি, ডেইলি, জেনারেলি, এভরিডে, অলওয়েজ, অফেন, নর্মালি, টুয়াইস, occasionally, sometimes, ordinarily, on Fridays, every week ইত্যাদি ওয়ার্ড থাকবে। আর এগুলো থাকলে আমরা গ্যাপটাতে, যে গ্যাপটা আমাদের দেওয়া থাকবে সেখানে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। একদম নির্দ্বিধায় আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। শব্দগুলো তোমরা আবার একটু রিপিট করো আমার সাথে, দেখো যে ইউজুয়ালি, রেগুলারলি, ডেইলি, জেনারেলি, এভরিডে, অলওয়েজ, অফেন, নর্মালি, টুয়াইস, occasionally, sometimes, ordinarily, on Fridays, every week ইত্যাদি ওয়ার্ড। এগুলো যখনই আমরা বাক্যে দেখতে পাবো, বাক্যে প্রথমে থাকতে পারে, শেষেও থাকতে পারে, এইটা যখনই দেখতে পাবো সেইখানে আমি গ্যাপে একবারে নির্দ্বিধায় চোখ বন্ধ করে আমি বসিয়ে দেবো ভার্বের প্রেজেন্ট ফর্ম। 1 নং ফর্ম বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম বোঝাচ্ছে। এখানে এক্সাম্পলটা দেখো, হি হ্যাজ টু গো টু স্কুল এভরিডে। এখানে আমাকে দেখতে হবে যে এখানে এভরিডে আছে, এভরিডে আছে, তার মানে আমি সহজেই ব্যবহার করব ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর গত লেকচারে কিন্তু বলেছিলাম যে কখন আমি অ্যাজ বা ইএস যোগ করব। তোমাদের মনে আছে তো? আশা করি তোমাদের এটা মনে আছে। তোমরা তারপরও আগের লেকচারটা একটু রিভাইন্ড করে দেখবে, ওখানে কিন্তু স্পষ্ট দেওয়া আছে যে অ্যাজ বা ইএস কখন আমরা যোগ করব। তো এখানে হি গোজ টু স্কুল, হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে ইএস যোগ করা হয়েছে। মনে রাখবে ছাত্রছাত্রীরা, তোমরা এগুলো বারবার দেখবে, বারবার দেখলে তোমাদের অবশ্যই মাথায় এগুলো ঢুকবে, তোমরা সহজে বুঝতে পারবে। তারপর 7 নং নিয়মটা দেখো। আজকে আমি আমার লেকচারটা খুব সংক্ষেপে কিন্তু নিয়ে নিচ্ছি। দেখো, সেন্টেন্সে নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট। তোমাদের মনে রাখতে হবে রাইট ফর্ম ভার্বসের আমি যে রুলসগুলো এখন আলোচনা করছি এগুলো কিন্তু সবসময় প্রায় একই রকম থাকবে। নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, এটা যদি থাকে তাহলে আমরা নির্দ্বিধায় বাক্যটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করে দিব। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার তোমাদের জানা আছে, কিছুক্ষণ আগে আমরা আগের লেকচারে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা জেনেছি। ওই স্ট্রাকচারটা তোমাকে প্রয়োগ করতে হবে। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট, অ্যামিজার, মূল ভার্বের সাথে আইএনজি। দেখো এখানে সাবজেক্ট দেওয়া আছে হি, হ্যাঁ, এখন মূল ভার্বটা ব্র্যাকেটে দেওয়া আছে, কি দেওয়া আছে, কিন্তু আমি এটা থাকলে তো হবে না, আমাকে বুঝতে হবে যে এখানে কি দেওয়া আছে, নাও। নাও যখন আছে, নাও এর জায়গায় নাও না থেকে এখানে অ্যাট প্রেজেন্ট থাকতে পারে, অ্যাট দিস মোমেন্টও থাকতে পারে, যে কোনোটাই থাকুক না কেন। এটা বাক্যের শুরুতে থাকবে এমন না, এটা বাক্যের শেষেও থাকতে পারে। যদি নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট এগুলো বাক্যে তুমি দেখতে পাও, তাহলে অবশ্যই তুমি বাক্যটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করে দিবে। এখানে একবারে চোখ বন্ধ করে নির্দ্বিধায় তুমি এটা করে দিবে। হ্যাঁ, এখন নাও থাকলে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অনেক সময় এটাকে ইম্পারেটিভ হয়ে যায়, আবার অনেক সময় অন্য রুলসটাকেও ফলো করে, কিন্তু তোমার যেই লেভেলে তুমি আছো সেই লেভেলে তুমি যে একদম নির্দ্বিধায় বাক্যটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করে দিবে। এখন নাও, তারপরে হি, এরপর আমাদের স্ট্রাকচার অনুযায়ী ইজ বসবে। এম ইজ আর আমাকে হি এর সাথে ইজ বসে, হি ইজ, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি, মূল ভার্বের সাথে টেক, টেকের সাথে আইএনজি হচ্ছে টেকিং। ঠিক আছে, টেকিং টি, নাও হি ইজ টেকিং টি। ঠিক আছে, মনে থাকবে ছাত্রছাত্রীরা? আশা করি এটা তোমরা খুব সহজেই আয়ত্ত করবে এবং মুখস্থ করে নিবে। রুলসগুলো তোমরা মুখস্থ করবে। এতে কি হবে, রুলসগুলো মুখস্থ করলে একটা বড় সুবিধা হচ্ছে তোমার পরীক্ষার হলে ভুল হবে না, এবং তোমার কিন্তু পরীক্ষার হলে মাথাও চুলকাতে হবে না যে কি জানে কি জানে কি জানে, এই চিন্তাটা করতে হবে না। জাস্ট তুমি রুলসটা মুখস্থ করলে খুব সহজে, খুব দ্রুত এই রাইট ফর্ম ভার্বসটা, যেটা অনেক কঠিন মনে হয় পরীক্ষার হলে, অনেক মেধাবী স্টুডেন্টরাও কিন্তু অনেক চিন্তায় পড়ে যায়। চিন্তা করার মূল কারণটাই হচ্ছে তার রুলসটা মুখস্থ নাই। হ্যাঁ, এই রুলসটা মুখস্থ করলে তুমি খুব সহজে এটা সলভ করতে পারবে। এই জন্য রুলসটা মুখস্থ করে নিবে।
এখন রুলস 8 নম্বর রুলসটা কি দেখো, সেন্টেন্সে সিন্স বা ফর এর পর নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় উল্লেখ থাকতে পারে। সিন্স বা ফর থাকবে বাক্যে। সিন্স বা ফর এর পর দেখবা নির্দিষ্ট সময় থাকতে পারে, অনির্দিষ্ট সময় থাকতে পারে। নির্দিষ্ট সময়টা কি? 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 2 দিন, 7 দিন, 2 মাস, 3 বছর, 7 বছর, নির্দিষ্ট সময়। আর অনির্দিষ্ট হচ্ছে কি, যে সকাল থেকে, এখন সকাল থেকে শুরু করছো, এখন 2 ঘন্টা হয়ে গেছে না 3 ঘন্টা হয়ে গেছে এটা বলা যাচ্ছে না। হ্যাঁ, এটা হলো অনির্দিষ্ট সময়। তো এই নির্দিষ্ট এবং অনির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে সিন্স বা ফর এর পর। থাকলে আমরা যেটা করব, বাক্যটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করব, যেটার স্ট্রাকচার গত লেকচারে কিন্তু আমরা জেনেছি। ওটা একটু তোমরা রিওয়াইন্ড করে দেখে নিবে। তো এখানে এক্সাম্পলটা দেখো, হি হ্যাজ টু সুইম সিন্স মর্নিং। এখন মনে করো এটুক নাই, সিন্স মর্নিং নাই, সিন্স মর্নিং নাই, তাহলে হি হ্যাজ টু সুইম এটা কিন্তু তুমি যে কোনো টেন্সে প্রয়োগ করতে পারো। যে কোনো টেন্সে 12টা টেন্সের যে কোনো টেন্সে তুমি প্রয়োগ করতে পারো, যদি সিন্স এবং মর্নিং এই দুইটা নাই, শুধু আছে কি হি হ্যাজ টু সুইম, তাহলে তুমি যে কোনো টেন্সে প্রয়োগ করবা। কিন্তু এখানে দেওয়া আছে কি সিন্স, তার মানে তুমি যে কোনো টেন্স প্রয়োগ করতে পারবে না, তোমাকে নির্দিষ্ট টেন্সেই কাজটা করতে হবে, কারণ সিন্স আছে এবং সিন্সের পরে মর্নিং আছে। তার মানে সিন্সটাকে তুমি ফলো করবে, অনির্দিষ্ট সময় দেওয়া আছে, মর্নিং সকাল থেকে, এবং সকাল 6টা থেকে না সকাল 7টা থেকে, এটা কিন্তু নির্দিষ্ট না, অনির্দিষ্ট সময় এটা। তাহলে ওই বাক্যটাকে আমরা করবো কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে কি, সাবজেক্ট বসবে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসবে, এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে হি হ্যাজ বিন, মূল ভার্বের সাথে আইএনজি, সুইমের সাথে আইএনজি যোগ করে দিয়েছি। দেখো সুইম বানানটা কিন্তু ডাবল এম, সুইম বানানের সাথে কিন্তু ডাবল এম, তাই না? ডাবল এম তোমাকে খেয়াল করতে হবে, এক টাইম দিলে কিন্তু তোমার কাটা যাবে, ডবল এম তোমাকে ইউজ করতে হবে। হি হ্যাজ বিন সুইমিং সিন্স মর্নিং, হি হ্যাজ বিন সুইমিং সিন্স মর্নিং। বুঝে আসছে স্টুডেন্টরা? আশা করি তোমাদের এটা মনে থাকবে, আর তোমরা নিয়মগুলো মুখস্থ করে ফেলবে যথাসম্ভব। তোমরা চেষ্টা করবে এটা মুখস্থ করে নিতে। মুখস্থ করে নিলে তোমার ভুল হবে না, ভুল হওয়ার পরিমাণটা একেবারেই কমে আসবে। এরপরের নিয়মটাকে রুলস 9 নম্বরটাতে দেখো, সেখানে দেওয়া আছে কি, যে বিফোর এর পরে, বিফোর মানে হচ্ছে পরে। এখানে একটু দেখো, এখন এই যে বিফোর এর পরে এবং আফটার এর পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হয়। বিফোর এর পরে এবং আফটার এর পূর্বে আমরা কি করব, পাস্ট ইনডিফিনিট করব। কারণ কি, বিফোর অর্থ কি, বিফোর অর্থ হচ্ছে পূর্বে, বিফোর অর্থ হচ্ছে কি পূর্বে, আর আফটার অর্থ হচ্ছে পরে। বিফোর পূর্বে, আফটার পরে। এখানে একটু দেখো তোমরা, বিফোর মানে হচ্ছে পূর্বে, আর আফটার মানে হচ্ছে পরে। বিফোরের পূর্বে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স করতে হয়, আর বিফোরের পরে আফটারের পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হয়। এটা মনে রাখবা ব্যাপারটা কিরকম, আমি আবার একটু বলছি। দেখো বিফোরের দুইটা পাস, একটা হচ্ছে বিফোরের পূর্বে, আর একটা হচ্ছে বিফোরের পরে। আফটারের দুইটা পাস, একটা হচ্ছে আফটারের পূর্বে, আর একটা হচ্ছে আফটারের পরে। এখন বিফোর অর্থ হচ্ছে পূর্বে, তার মানে পূর্বের টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। আর আফটার অর্থ হচ্ছে পরে, তার মানে আফটারের যে পরের টেন্সটা সেটা পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে বিপরীত কি হবে, বিপরীত হবে বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট করতে হবে, এবং আফটারের পূর্বে পাস্ট ইনডিফিনিট করতে হবে। তোমরা হয়তো একটু বুঝতে পারো না ব্যাপারটা, আমি আরেকটু ক্লিয়ার করে দিই। বিফোর এবং আফটার এই দুইটার পরে আমি এই যে বিফোরের পরে, এইখানে বিফোরের পূর্বে আমি পাস্ট পারফেক্ট করব, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট করব, আফটারের পূর্বে পাস্ট ইনডিফিনিট করব, এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট করব। ঠিক আছে? এখন এক্সাম্পলটা দেখো, এখানে দেওয়া আছে কি, বিফোর দেওয়া আছে, বিফোর। তাহলে বিফোরের পূর্বে আমাকে করতে হবে, বিফোর অর্থটাই হচ্ছে পূর্বে, তার মানে তার পূর্বে আমাকে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে, এখানে পাস্ট পারফেক্ট টেন্স করা আছে। আর বিফোরের পরে করতে হবে পাস্ট ইনডিফিনিট, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট করতে হবে।
তাহলে পাস্ট ইনফিনিট করলে দেখো আই হ্যাড কট এ ফিশ বিফোর দে ড্যাশ ব্র্যাকেটে টু কাম। এখানে আই হ্যাড কট এ ফিশ এটা তো করে দেওয়া আছে, বিফোর বিফোর যেহেতু আছে তারপরে আমাকে পাস্ট ইনফিনিট করতে হবে। এর জন্য দে কামের পাস্ট ফর্ম হচ্ছে কি। আশা করি এটা তোমরা বুঝেছো। তারপরে নিয়মটা বুঝেছো তো, নাকি আমি আরেকটু বলবো? আমি আবার একটু রিপিট করি। এই নিয়মটা অনেক সময় একটা প্যাচ লেগে যায়, বিফোর এবং আফটার। বিফোর অর্থ হচ্ছে কি পূর্বে, আফটার অর্থ হচ্ছে পরে। তাহলে বিফোরের পূর্বের অংশটা পাস্ট পারফেক্ট করতে হবে, আফটারের পরে পাস্ট পারফেক্ট করতে হবে। কিন্তু আমাদের এই নিয়মটা কি বলছে? নিয়মটা বলছে বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট করতে হবে, আফটারের পূর্বে পাস্ট ইনডিফিনিট করতে হবে। কারণ একটা অংশ করে দেওয়া থাকবে, যে কোনো একটা অংশ করে দেওয়া থাকবে। বিফোরের পূর্বের অংশ করে দেওয়া থাকবে, নয়তো পরের অংশ করে দেওয়া থাকবে। যে অংশটি করে দেওয়া থাকুক তারপরে অর্থের সাথে মিল রেখে তুমি এই কাজটা সম্পূর্ণ করবে। ঠিক আছে? তারপর রুলসটা তোমরা একটু মুখস্থ করে নিবে। তারপর 10 নম্বর রুলসটা দেখো। 10 নম্বর রুলসটা এটা আমাদের জানা আছে, তোমাদেরও অনেক কিছুই তোমরা এটা হয়তো এটা জানো। 10 নম্বর রুলসটাতে কি আছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, টু বি, হ্যাভিং, বিং, হ্যাভ টু বি, শুড বি, উড বি, ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, এগুলো যখনই থাকবে, অর্থাৎ সংক্ষেপে যদি বলি বি থাকবে, তাহলে আমরা কি করব? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। ভার্বের 3 নং ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। তোমাদের কিন্তু এটা মুখস্থ করতে হবে। ধরো বাক্যে এটা আছে শুড, সবগুলো তো থাকবে না, এখানে যতগুলো শব্দ আছে সবগুলো কিন্তু থাকবে না, যে কোনো একটা থাকবে। হ্যাঁ, বা মাইট বি থাকবে, অথবা গট থাকবে, যেটাই থাকবে। যদি বাক্যে তুমি দেখো এই শব্দগুলো আছে, আমার সাথে তোমরা একটু রিপিট করো। হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, টু বি, হ্যাভিং, বিং, হ্যাভ টু বি, শুড বি, উড বি, ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি। এই শব্দগুলো যখনই তুমি পাবে, তারপরের যে গ্যাপটা আছে সেই গ্যাপে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করবে। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করবে, 3 নং ফর্ম ব্যবহার করবে। এক্সাম্পলটা হচ্ছে কি? আই ওয়েন্ট আউটসাইড দি হল হ্যাভিং ড্যাশ দি পেপার। I went outside the hall having dash the paper. ব্র্যাকেটে দেওয়া আছে টু ভার্ব। এখন এখানে দেওয়া আছে হ্যাভিং, দেওয়া আছে হ্যাভিং থাকলে বার্ন এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বার্নড। বার্ন এর পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে বার্নড, বার্নড বসবে। ঠিক আছে? এই শব্দগুলো থাকলে তোমাকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তার মানে দেখো আমার এই স্ট্রাকচার লাগছে, আমার লাগছে ভার্বের যে ফর্মুলা আছে সেগুলো, অর্থাৎ স্ট্রং ভার্ব, উইক ভার্ব, রেগুলার ভার্ব, ইররেগুলার ভার্ব, যে যেটা বলুক সেই ভার্বগুলো আমাদের লাগছে। এগুলো ছাড়া কিন্তু আমরা কোনোভাবেও রাইট ফর্ম অফ ভার্বস সম্পন্ন করতে পারবো না। আচ্ছা, এখন আমরা আজকে 10টা নিয়ম জানলাম, এর আগে 5টা আর আজকে 5টা, 10টা নিয়ম জানলাম। আমি আরো 4টা লেকচার নিব রাইট ফর্ম ভার্বসের উপরে। এই 4টা লেকচারে মোট 20টা নিয়ম আমি আলোচনা করব। যদিও নিয়ম অনেকগুলো আছে, কিন্তু সবগুলো নিয়ে আলোচনা করব না। 20টা নিয়ম নিয়ে আলোচনা করব, সর্বোচ্চ হতে পারে আরেকটা 25টা নিয়ম নিয়ে আলোচনা করতে পারি, সময়ের সাথে মিল রেখে। হ্যাঁ, তো তোমরা ধারাবাহিকভাবে এটা দেখবে, বারবার করে স্টাডি করবে, বারবার করে প্র্যাকটিস করতে হবে তোমাকে, নাহলে তুমি পারবে না। তোমরা বাওয়ানি স্কুল অ্যান্ড কলেজের যে পেজ আছে সেই পেজে তোমরা লগ ইন করে দেখতে পারবে ইউটিউবের মাধ্যমে। ইউটিউবে সরাসরি বাওয়ানি স্কুল অ্যান্ড কলেজ, আমি ঠিকানাটা একটু এখানে লিখে দিচ্ছি। তোমরা বাওয়ানি স্কুল অ্যান্ড কলেজের যে অ্যান্ড লিখবা, সেই অ্যান্ডটা এইভাবে দিবা, অ্যান্ড, ঠিক এইভাবে অ্যান্ডটা তোমাকে দিতে হবে। হ্যাঁ, এ অ্যান্ড ডি, অ্যান্ড লিখলে কিন্তু তুমি পাবে না। বাওয়ানি স্কুল অ্যান্ড কলেজ, সেই বাওয়ানি স্কুল অ্যান্ড কলেজের লগ ইন করলে পাবে, অথবা ফেসবুক পেজ, আমার ফেসবুক পেজ আছে সুমন স্যার নামে, সেই সুমন স্যার পেজে তুমি যদি ইন করো তাহলে তুমি আমার লেকচারগুলো সেখানে দেখতে পাবে। আর বাওয়ানি স্কুল অ্যান্ড কলেজে পুরো এই শিক্ষা কার্যক্রমের লেকচারগুলোই তোমরা দেখতে পাবে।
তো আজকের লেকচারটা আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।